ডিয়ার ভিউয়ার্স, গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের যে রিমার্কেবল অর্ডার অর্থাৎ টেট ম্যান্ডেটরি ফর অল টিচার্স, এই অর্ডারের বলে গোটা ইন্ডিয়া ব্যাপী সমস্ত স্কুলের সমস্ত এক্সিস্টিং টিচার এবং যারা নিয়ার ফিউচার অ্যাপয়েন্টেড হবেন সকলের ক্ষেত্রে যে রুল বলবৎ হলো সেটি হচ্ছে সবাইকেই টেট পাস করতে হবে। তো এটা নিয়ে সমস্ত টিচার মহলে একটি বিশেষ চাঞ্চল্য ছড়িয়েছে। এ নিয়ে আমি অনেক এর আগে খবর করেছি, কিন্তু মূলত সবাই কোনো না কোনোভাবে খুঁজে পেতে চাইছেন যে আসলেই এনসিটি রুলস অ্যান্ড গাইডলাইন্স কী ছিল, আরটি অ্যাক্ট কী ছিল, এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের এই অর্ডারকে চ্যালেঞ্জ করা যায় কিনা। তো একটা খবর রিসেন্টলি উঠে এসছে যে 2017 সালে এই আরটি অ্যাক্ট কিন্তু নতুনভাবে অ্যামেন্ডেড হয়েছিল। তো সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী কি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে কিনা, বা হলেও কি ধরনের ছাড় পাওয়া যেতে পারে, বা টেট থেকে রেহাই পাওয়া যাবে কিনা, এই সমস্ত নিয়ে আজকে একটা কমপ্লিট আমি একেবারে ডেট ওয়াইজ কবে থেকে আরটি অ্যাক্ট চালু হয়েছিল এবং কি কি অর্ডার নেক্সট বাই নেক্সট সিকুয়েন্সিয়ালি আজকে একটু সাজাবো। এর আগে যতগুলো খবর করেছি সেগুলোর মধ্যে টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন কিছু খবর ছিল। তো আজকে যেটা বলতে চলেছি এখানে একেবারে সিরিয়ালি সাজিয়ে সাজিয়ে কোথাও কোনো ফাঁক ফোকর আছে কিনা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম চলুন ফার্স্ট এর উৎপত্তি কোথায়। এর উৎপত্তি হয়েছিল রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, রাইট অফ দ্য চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, যেটি চালু হয়েছিল 27 অগাস্ট 2009 যেটা পাবলিশ হয়েছিল, এবং অ্যাসেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট এটাকে গ্রহণ করেছিলেন। প্রেসিডেন্টের সম্মতি পাওয়া গিয়েছিল 26 আগস্ট 2009। এখানে এই এটি অ্যাক্ট পার্লামেন্টের অ্যাক্ট, সেই অনুযায়ী বলা ছিল ইট শ্যাল এক্সটেন্ড টু দ্য হোল অফ ইন্ডিয়া এক্সেপ্ট দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, এবং 3 নম্বর পয়েন্টে যেটা বলা ছিল ইট শ্যাল কাম ইনটু ফোর্স অন সাচ ডেট অ্যাজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গ্যাজেট। প্র্যাকটিক্যালি প্রত্যেকটা অ্যাক্টেই এটা একটা থাকে যে প্রথমে অ্যাক্ট হয়, তারপরে গভর্নমেন্ট যেদিন অফিসিয়াল নোটিফিকেশন করবে সেদিন থেকে এই অ্যাক্ট লাগু হয়। তো গভর্নমেন্ট একটা নোটিফিকেশন জারি করে, সেই অনুযায়ী 16 ফেব্রুয়ারি 2010 এটা পাবলিশ করে, এবং বলা হয় যে এই ডেটটা হবে ফার্স্ট ডে অফ এপ্রিল 2010, অর্থাৎ এই অ্যাক্টটা তারা বললেন এটা লাগু হলো কবে থেকে, ফার্স্ট ডে অফ এপ্রিল 2010। তাহলে এই ডেটটা খেয়াল রাখুন। ফার্স্ট ডে অফ এপ্রিল 2010 থেকে সমস্ত কিন্তু ধরা হবে, সমস্ত নিয়মকানুন যা তৈরি হবে সেটা এই ডেট থেকেই ধরা হবে। এবার আসুন 8 এপ্রিল 2010 রুল ফ্রেম করা হয়। এই অ্যাক্ট আরটি অ্যাক্টের সেকশন 38 একটা পাওয়ার দিয়েছিল অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, যেহেতু এডুকেশন কনকারেন্ট লিস্টে আছে স্টেট এবং সেন্ট্রালের ব্যাপার, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট এই সেকশন 38এই একটা পাওয়ার দেওয়া ছিল অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট কিন্তু একটা রুল ফ্রেম করবে। তো সেই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট ফার্স্ট রুল ফ্রেম করে 2010, যাকে বলা হয় যে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2010। এই রুলটি ওই দিন ফ্রেম হয়, লাগু হবে কবে থেকে, 1 এপ্রিল 2010 থেকে। এই রুলে কি বলা হয়, এই রুলে পার্ট 6 টিচার্সের যে এটা আছে সেকশনটা আছে, সেখানে কি বলা হয় না 17 নম্বর পয়েন্টে মিনিমাম কোয়ালিফিকেশন সম্পর্কে রুলটাকে ফ্রেম করা হয়েছে। কি না দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট শ্যাল উইথিন 1 মান্থ অফ দ্য অ্যাপয়েন্টেড ডেট, মানে 1 এপ্রিল 2010, notify an academic authority for laying down the minimum qualifications for a person to be eligible or appointment as a teacher। তো একাডেমিক অথরিটি বলতে এখানে কিন্তু এনসিটি কে বোঝাচ্ছে, কারণ গভর্নমেন্ট অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে জারি করে বলেছিল এনসিটি এই সমস্ত
যে এলিজিবিলিটি হোক, কোয়ালিফিকেশানস হোক, বা টিচার স্টুডেন্ট রেশিও, স্কুলের যে স্ট্রাকচার সিস্টেম, সমস্ত কিছু সম্পর্কে কে একাডেমিক অথরিটি হিসেবে কাজ করবে? এনসিটি। সেই এনসিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এনসিটি হচ্ছে একাডেমিক অথরিটি, তারা এই মিনিমাম কোয়ালিফিকেশান সেট ডাউন করবে। তো এটা কাদের ক্ষেত্রে? এটা কিন্তু যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট হবেন টিচার হিসাবে তাদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান কি করতে হবে? লেট ডাউন করবে ওই একাডেমিক অথরিটি। তো একাডেমিক অথরিটি নোটিফাইড আন্ডার সাব রুল 1, যে একাডেমিক অথরিটি নোটিফাই করেছে সে উইথিন 3 months অফ সাচ নোটিফিকেশান লে ডাউন দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস ফর পারসনস টু বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার ইন অ্যান এলিমেন্টারি স্কুল। তো যাই হোক, এই মিনিমাম কোয়ালিফিকেশানসে কিছু রিল্যাক্সেশনের কথা বলা হয়েছিল। কি না, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরি উইথিন 6 months ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ দ্য অ্যাক্ট, মানে 1 April 2010, ওখান থেকে 6 মাসের মধ্যে তারা কিন্তু ক্যান এস্টিমেট দ্য টিচার রিকোয়ারমেন্ট অ্যাজ পার, তারা এস্টিমেট করবে এবং সেটা জানাবে কাকে? এখানে কাকে জানাবে? সেন্ট্রাল গভর্নমেন্টকে। প্রপার টিচার স্টুডেন্ট রেশিও বা এদের এই রুলটাকে কমপ্লাই করা হচ্ছে কি না। ঠিক আছে, আমি আর বেশি পড়ছি না। তো এটাই এখানে বলা আছে যে তারা এইটি করবে 6 মাসের মধ্যে। এরপরে তারা কিন্তু আরও একটা কাজ করতে পারে কি, তারা এই সমস্ত খোঁজখাঁজ করে স্কুলের যা পরিকাঠামো আছে সেই অনুযায়ী তারা একটা রিল্যাক্সেশন চাইতে পারে। রিল্যাক্স দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস, তারা এই রিল্যাক্সেশন চাইতে পারে এবং এই রিল্যাক্সেশন তারা ম্যাক্সিমাম কত বছর পর্যন্ত চাইতে পারবে? নট এক্সিডিং 3 years, মানে ম্যাক্সিমাম 3 years, বাট নট বিয়ন্ড 5 years ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ দ্য অ্যাক্ট, মানে সর্বোচ্চ ইন দ্য ওয়ার্স্ট কেসে তাহলে ম্যাক্সিমাম 5 yearsের বেশি কখনোই তারা এটা যে এই ডেটটা যাবে না। এটা 5 years মানে কত ডেট হচ্ছে? কোন ডেটটা? না 31 March 2015, এই ডেটটা হচ্ছে 31 March 2015 বেশি কিন্তু এরপরে এই রুলসটা, এর মধ্যে রুলসটাকে কমপ্লাই করতে হবে। ঠিক আছে, within which the teachers appointed under the relaxed conditions acquire the minimum qualifications specified by the academic authority notified under এত। এই মিনিমাম কোয়ালিফিকেশানসগুলো অ্যাডহের করে নিতে হবে এই তারিখের মধ্যে, 31 March 2015। আমি ওয়ার্স্ট কেসে আমাদের স্টেট গভর্নমেন্ট নিশ্চিত কিছু রিল্যাক্সেশন চেয়েছিলেন, যে কারণেই নিশ্চিত 2012 সালে তারা রুল ফ্রেম করেছে। এই মাঝের সময়টা তারা রিল্যাক্সেশন পেয়েছে। 2012 সালে আমাদের কিন্তু স্টেট গভর্নমেন্ট 8টি রুল ফ্রেম করে। তাহলে এই মাঝের সময়টা অর্থাৎ 1 April 2010 থেকে এই যে 2012 যে তারিখে রুলটা ফ্রেম হয় সেই তারিখ পর্যন্ত নিশ্চিত রিল্যাক্সেশন ছিল। তো যাই হোক, এই রিল্যাক্সেশন পাওয়া যেত কতদিন অবধি? 31 March 2015, এর বাইরে আর কোনোভাবেই রিল্যাক্সেশন পাওয়া যাবে না। তো মিনিমাম কোয়ালিফিকেশানসটা কী ছিল সেটা একটু দেখে নিই। তো মিনিমাম কোয়ালিফিকেশানস কে ফ্রেম করেছিল? না এনসিটি। এনসিটি কি বলেছে? না ক্লাস 1 to 5 মিনিমাম কোয়ালিফিকেশানস। তো এখানে বিএড, ডিএড, ডিএলএড, প্রাইমারি সেকশান এবং হায়ার সেকেন্ডারি সেকশান, আপার প্রাইমারি সেকশান, এগুলো সব ছিল। এগুলো আমি আগে ডিসকাস করেছি। যে মেন কথাটা, অনেকেই হয়তো বলছেন মিনিমাম কোয়ালিফিকেশানে ট্রেনিংয়ের কথা বলা ছিল। না, এখানে ট্রেনিং বলতে মিনিমাম কোয়ালিফিকেশানে তো থাকছেই গ্র্যাজুয়েশন প্লাস বিএড, ডিএড, ডিএলএড এবং টেট পাস করতে হবে। এই জায়গাটাতেই কিন্তু এনসিটি মিনিমাম কোয়ালিফিকেশান হিসাবে টেটকে ম্যান্ডেটরি বলেছিল। এখানেও আপার প্রাইমারি সেকশানেও টেট কিন্তু ম্যান্ডেটরি ছিল। তাহলে বোঝা গেল মিনিমাম কোয়ালিফিকেশানে টেট কিন্তু ম্যান্ডেটরি ছিল এবং বিএড, ডিএড তো ছিলই, টেটও ম্যান্ডেটরি ছিল এবং এটা ম্যাক্সিমাম কত পর্যন্ত টানা যেতে পারতো? 31 March 2015। এটা ছিল মিনিমাম কোয়ালিফিকেশান। এবারে যারা এক্সিস্টিং টিচার তাদের ক্ষেত্রে 19 নম্বর পয়েন্টে বলা হয়েছে কি, দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরি টিচার শ্যাল প্রোভাইড অ্যাডেকুয়েট টিচার এডুকেশন ফ্যাসিলিটিজ
to ensure that all teachers in schools referred to in subclause 1 and the schools owned and managed by the central government or the state government or union territory or local authority under subclause 3 of clause in of section 2 who do not possess the minimum qualifications laid down under sub rule 2 of rule 17. Rule 17 কোনটা? ওই আগেরটা, রুল 17। এই রুল 17-এ যে মিনিমাম কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে সেই মিনিমাম কোয়ালিফিকেশান তাদেরকেও অ্যাডহের করতে হবে। কাদেরকে? যারা এক্সিস্টিং টিচার। অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য অ্যাক্ট টু অ্যাকোয়ার সাচ মিনিমাম কোয়ালিফিকেশানস উইথিন এ পিরিয়ড অফ 5 years ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ দ্য অ্যাক্ট। মানে এদের ক্ষেত্রে 5 বছরের একটা টেনিওর দেওয়া হয়েছিল। এই 5 বছরের মধ্যে তাদেরকে কিন্তু এই মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাডহের করতে হবে বা অ্যাকোয়ার করতে হবে। সেটা তাহলে 5 বছর হিসাব করে কত হওয়া উচিত না? 1 এপ্রিল 2010 এর সাথে 5 বছর মানে 1 এপ্রিল 2015, মানে লাস্ট ডেট কত হচ্ছে? 31 মার্চ, 31 মার্চ 2015। তাহলে বোঝা গেল এই ডেটটাও এর সাথে কনফার্ম করছে, এটা 31 মার্চ 2015। এখানে এদেরকেও 31 মার্চ 2015 এর মধ্যে সবাইকেই কি করে নিতে হবে না মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাকোয়ার করে নিতে হবে। এবার আসি আরটি অ্যাক্ট 2017-তে কি অ্যামেন্ডমেন্ট হয়। আরটি অ্যাক্ট 2009-টা অ্যামেন্ডমেন্ট হয় কি? অ্যান অ্যাক্ট ফার্দার টু অ্যামেন্ড দ্য রাইট of children to free and compulsory education act 2009। এখানে বলা হয় it shall be deemed to have come into force on the first day of April 2015। দেখুন এখানে এই অ্যাক্টটা কবে থেকে লাগু হবে, কবে থেকে কেম ইনটু ফোর্স হবে তা কিন্তু আগে থেকেই বলে দিয়েছে এই অ্যাক্টেই, যে ফার্স্ট ডে অফ এপ্রিল 2015। কারণ একটা হিসাব করে দেখুন 31 মার্চ 2015 পর্যন্ত সবাইকে রিল্যাক্সেশন ছিল, সবাইয়ের ক্ষেত্রে। যারা ফিউচারে অ্যাপয়েন্টমেন্ট হবে তাদের ক্ষেত্রে, যে সমস্ত স্টেট তারা তাদের মিনিমাম ক্রাইটেরিয়াগুলোকে অ্যাসেস করবে এবং সেই অনুযায়ী তারা সব কিছু স্কুলগুলোকে পরিকাঠামো দিক থেকে এবং টিচার স্টুডেন্ট রেশিওর দিক থেকে সেগুলোকে মেনটেন করবে, সেই লাস্ট ডেট ছিল 31 মার্চ 2015। ঠিক তার পরের দিন হচ্ছে ফার্স্ট ডে অফ এপ্রিল 2015। তাহলে এই দিন থেকে কি হবে সেটার জন্যই এই অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্টে কি বলা হলো? তো এই অ্যামেন্ডমেন্টে বলা হলো যে আরটি অ্যাক্ট যে 2009 ছিল তার সেকশন 23 ইন সাবসেকশন 2, সেখানে আফটার দ্য প্রভিজিও দ্য ফলোয়িং প্রভিজো শ্যাল বি ইনসার্টেড, মানে এই অংশটা ইনসার্ট হবে। এই অংশটা কি অংশ না? প্রোভাইডেড ফার্দার দ্যাট এভরি টিচার অ্যাপয়েন্টেড অর ইন পজিশন অ্যাজ অন 31 মার্চ 2015 who does not possess minimum qualifications as laid down under subsection 1 shall acquire such minimum qualifications within a period of 4 years from the date of commencement of the Right of Children to Free and Compulsory Education Act 2017। এখানে বলা হলো আসলে যা কিছু রিল্যাক্সেশন ছিল 31 মার্চ 2015 পর্যন্ত, তাহলে এরপর থেকে আরও 4 বছর 4 ইয়ার্স, তাহলে টোটাল কত হলো? 9 ইয়ার্স কিন্তু হলো। আগে ছিল 5 ইয়ার্স, এখন হলো 4 ইয়ার্স। এই ডেট থেকে 4 ইয়ার্স পর্যন্ত আবার রিল্যাক্সেশন দেওয়া হলো তাদেরকে এই মিনিমাম কোয়ালিফিকেশানস প্রসেস করার জন্য। এবার আসি 17 অক্টোবর 2017-তে এই অ্যাক্টের বেসিসে একটা রুল ফ্রেম হয়, গভর্নমেন্ট নোটিফিকেশান জারি করে, যার নম্বর হচ্ছে 1302 ব্র্যাকেটে ই। সেখানে একই কথা বলা হয় যে এইটি কোথায় কোথায় চেঞ্জ হবে। এই রুলটা ফ্রেম বলতে হয়েছে কেন? কারণ ওই যে রুল ছিল 2010-এর যে 8টি রুলস, বেসিক্যালি অ্যাক্ট এবং রুল তো আলাদা। অ্যাক্ট পার্লামেন্টে যেটা বিল পাস হয়ে অ্যাক্ট হলো, আর রুলস যেটা গভর্নমেন্টকে ফ্রেম করতে হলো। অ্যাক্টের বেসিসে গভর্নমেন্ট রুল ফ্রেম করলো, আর একটা অর্গানাইজেশন যখন ওই রুলের বেসিসে তারা নিজস্ব কিছু নিয়মকানুন জারি করে তাদেরকে রেগুলেশনস বলে।
তো এই যে রুলসে আবার কিছু চেঞ্জ করতে বলা হলো, সে কি না 19 রুল 19 এবং রুল 19-এর সাবরুল 1 এবং 2-তে যে 5 ইয়ার্স কথাটা আছে সেটা প্লেস হয়ে যাবে কত 9 ইয়ার্স। কারণ অ্যাজ এ হোল এটা কিন্তু 9 ইয়ার্সের একটা ছাড়পত্র দেওয়া হয়েছে। তাহলে আলটিমেট যদি আমরা হিসাব করি, লাস্ট ডেট অফ প্রসেসিং মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে কিন্তু 31 মার্চ 2019। হিসাব করে দেখুন যে ফার্স্ট ডে অফ এপ্রিল 2010 এটা ছিল একেবারে ফার্স্ট লাগু হওয়া যে অ্যাক্ট। ফার্স্ট ডে অফ এপ্রিল 2010, সেখান থেকে যদি আমরা 9 বছর প্লাস করি তাহলে হবে ফার্স্ট ডে অফ এপ্রিল 2019, অর্থাৎ ঠিক তার আগের দিন পর্যন্ত 31শে মার্চ 2019 পর্যন্তই হচ্ছে লাস্ট ডেট, যেদিন পর্যন্ত মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাডহের করতে হতো। এই রুলসের পরে এলো সুপ্রিম কোর্টের এই যে অর্ডার, যেখানে সুপ্রিম কোর্ট বলল যে এইটা মিনিমাম কোয়ালিফিকেশানসটা অ্যাডহের করতে হবে সকলেই। সেটা আরটি অ্যাক্ট স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্ট বলে দিল যে আরটি অ্যাক্ট লাগু হয়েছে হোক বা না হোক। প্র্যাকটিক্যালি আরটি অ্যাক্টেও কিন্তু এই কথাটা বলা ছিল যে এই অ্যাক্ট যেদিন লাগু হবে সেই দিনে যে সমস্ত টিচারদের যা স্ট্যাটাস থাকবে তারা কিন্তু ওই দিন থেকে 5 ইয়ার্সের মধ্যে সব কিছু মিনিমাম কোয়ালিফিকেশানস তারা কমপ্লাই করবে। তো সেটা বেড়ে 9 বছর, অর্থাৎ 31 মার্চ 2019। এখন সুপ্রিম কোর্টের এই নিয়ম অনুযায়ী হয়ে গেল এইটা আরও 2 বছর এক্সটেন্ডেড, অর্থাৎ আমরা ধরব 1 সেপ্টেম্বর 2027। তার মানে লাস্ট ডেট হচ্ছে আমাদের 31 আগস্ট 2027। এই ডেটটাই হবে লাস্ট ডেট টু অ্যাডহের দ্য মিনিমাম কোয়ালিফিকেশান। এবারে এইখানে কথা হচ্ছে, তাহলে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা সেখানে কি করা যেতে পারে? আমার মনে হয় লাস্ট অবধি কিন্তু সমস্ত টিচারকেই, যারা এক্সিস্টিং টিচার তাদের সকলকেই, এটা কিন্তু অবভিয়াসলি ক্লাস 1 to 8, ঠিক আছে, তো সকলকেই এই মিনিমাম কোয়ালিফিকেশানসকে অ্যাডহের করতে হবে, অর্থাৎ টেট পাস করতে হবে, বিএড বা ডিএড যে যেমন অবস্থায় আছেন তাদেরকে পাস করতে হবে। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কিছু ক্লারিফিকেশনের অভাব থাকছে, কারণ 2012-র আগে যত টিচার রিক্রুটমেন্ট হয়েছেন তাদের কিন্তু দুটো ক্যাটাগরি ছিল, একটা হচ্ছে পাস ক্যাটাগরি আর একটা হচ্ছে অনার্স বা পিজি ক্যাটাগরি। 2012-র পরে যারা রিক্রুটমেন্টগুলো হয়েছে সেখানে কি হয়েছে, আপার প্রাইমারি 9-10 লেভেল আর 11-12 লেভেল, এখানে কোনো অসুবিধা হয়নি। আপার প্রাইমারি লেভেল অ্যাপ্লিকেবল হবে, তাদের টেট পাস করতে হবে। কিন্তু 2012-র আগে যত টিচার রিক্রুটমেন্ট হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে, আপার প্রাইমারি এবং 9, 10, 11, 12 এগুলোকে ঝাড়াই বাছাই করার ক্ষেত্রে বিশেষ অসুবিধা থেকে যাবে বলে আমি মনে করছি। এমন অনেক স্কুল আছে, দেখা গেছে যে অনেক পিজি টিচারকেও তারা উৎসশ্রী ওয়েবসাইটে আপার প্রাইমারি হিসাবে শো করেছেন। সেই সময় যে নোটিফিকেশান ছিল এক্সামের সেই অনুযায়ী কিন্তু কোনো যারা ভাবি টিচার হতে যাচ্ছিলেন তাদের কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে তারা আসলে কোন ক্যাটাগরির টিচার, আপার প্রাইমারি না হচ্ছে 9, 10 না 11, 12, এরকম কোনো ভাগ ছিল না। একটা ভাগ ছিল, ডিস্টিংশন ছিল, সেটা হচ্ছে এইচএস স্কুলের টিচার আর হচ্ছে সেকেন্ডারি স্কুলের টিচার বা জুনিয়র হাই স্কুলের টিচার। কিন্তু এমনভাবে কোনো স্পেসিফিক নির্দেশ ছিল না যে জুনিয়র হাই স্কুলের টিচার হলে এই কোয়ালিফিকেশান দরকার এবং সেকেন্ডারি স্কুলের টিচার হলে এই কোয়ালিফিকেশান দরকার। তো যাই হোক, এখানে কিছু কিছু জটিলতা আছে, আবার এখানে অনেক কন্ট্রোভার্সিও আছে। তো এগুলোকে আগে আমার মনে হয় শিক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে ক্লারিফাই করা উচিত, সুস্পষ্ট সুনির্দেশ আসা উচিত, তবে সমস্ত টিচার মহলে একটা যে আতঙ্ক ছড়িয়েছে সেটা নিরসন হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।